আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা পড়ব উদ্ভিদের বংশবৃদ্ধি, অর্থাৎ ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের চতুর্থ যে অধ্যায়টা সেটা। তো এই অধ্যায়ে আসলে উদ্ভিদের বংশবৃদ্ধি বলতে এখানে সামগ্রিকভাবে বোঝানো হচ্ছে যে একটা উদ্ভিদ কি কি ভাবে তার বংশবৃদ্ধিটা করতে পারে। তো আমরা সাধারণত জানি যে উদ্ভিদ তার ফুলের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এছাড়া উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে। কিছু কিছু উদ্ভিদ বীজের মাধ্যমে, বীজ বা হচ্ছে আমরা কি বলি সেটাকে, মূলের মাধ্যমে সেভাবেও কিন্তু বংশবৃদ্ধি করতে পারে। তো এই যে বংশবৃদ্ধি করার বিভিন্ন যে প্রক্রিয়া, এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের কথা বলা। তো আমরা সর্বপ্রথম যেহেতু আমরা চিনি হচ্ছে ফুলের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি, যেখানে পরাগায়নটা ঘটে, সো আমরা সরাসরি চলে যাব সেই ফুলের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি। এখন উদ্ভিদের যে ফুলের মাধ্যমে বংশবৃদ্ধিটা হলো, এটার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে যে তাহলে ফুলটা কি জিনিস। আমরা তো নর্মালি কোনো একটা ফুল দেখলে সেটাকে বলি হচ্ছে ফুল। সো এই যে ফুল আছে, এই ফুলের আবার বেশ কিছু অংশ আছে যেগুলো আমরা অলরেডি কিন্তু জানি। যেমন ফুলের পাপড়ি থাকে, তারপরে হচ্ছে ফুলের বৃতি থাকে। এগুলো একটু আনকমন মনে হতে পারে, বাট পাপড়িটা কিন্তু আমরা সবাই চিনি। সো পাপড়ি থাকে, আবার ফুলে হচ্ছে পুংকেশর থাকে, স্ত্রীস্তবক থাকে। তো এরকম বেশ কিছু পার্ট নিয়ে একটা ফুলের অংশ হয়ে থাকে। সো এই যে ফুলের বিভিন্ন অংশ, পাপড়ি বা দলমণ্ডল, এরপর পুংস্তবক বা পুংকেশর, এরপরে স্ত্রীস্তবক বা গর্ভকেশর, এরপরে বৃতি, তারপরে অক্ষ, এগুলো বিভিন্ন কিছু কিন্তু ফুলের অংশ হতে পারে। তো আমরা এখন এই যে ফুলের অংশগুলো নিয়ে কথা বললাম, এই ফুলের পাঁচটা অংশ নিয়ে কথা বলবো। কয়টা অংশ ভাইয়া? পাঁচটা অংশ। একটা হলো পুষ্পাক্ষ। আমরা যদি একটু লিখতে চাই যে পুষ্পাক্ষ, এরপরে আমরা দেখব হলো বৃতি, এরপরে দেখব দল বা পাপড়ি, যেটা দল বা পাপড়ি, এবং এরপরে দেখব আমরা পুংকেশর, এবং তারপরে দেখব হচ্ছে গর্ভকেশর বা পুংস্তবক এবং হচ্ছে স্ত্রীস্তবক। তো এই যে আমরা পাঁচটা অংশ পাইলাম এখানে, এই পাঁচটা অংশ নিয়ে একটা আদর্শ ফুল গঠিত হয়। তাহলে যদি বলা হয় একটা আদর্শ বা সম্পূর্ণ ফুলের কয়টি অংশ, তখন কিন্তু আমরা বলবো পাঁচটি অংশ। কি কি অংশ? তখন আমরা এই পাঁচটা অংশ লিখে দিলেই হয়ে যাবে। সো আমরা দেখো নিচে একটা জবা ফুল দেখতে পারতেছি, এটা হলো একটা জবা ফুল। সো এই জবা ফুলেরও পাঁচটা অংশ আছে কিনা আমরা একটু খেয়াল করি। প্রথমত যে অংশ আমরা বললাম পুষ্পাক্ষ, হ্যাঁ, জবা ফুলের পুষ্পাক্ষ আছে। এরপরে বৃত্তাংশ, বৃত্তাংশ বা বৃতি, ওকে, তাহলে 1 নাম্বার পাইলাম, 2 নাম্বার পাইলাম। তারপরে ছিল আমাদের পাপড়ি বা দলমণ্ডল, এই যে পাপড়ি বা দলমণ্ডল, এটা 3 নাম্বার। এরপরে পুংকেশর, ওকে, 4 নাম্বার। এরপরে স্ত্রীস্তবক বা গর্ভকেশর, 5 নাম্বার। তাহলে দেখো, এই যে জবা ফুলটা আমরা দেখতে পাচ্ছি, এই জবা ফুলের কিন্তু পাঁচটা অংশই আছে। তো যদি কোনো ফুলের এরকম পাঁচটা অংশই থাকে, তাহলে সেই ফুলকে বলা হয় সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল। এখন যদি কোনো ফুলে পাঁচটার মধ্যে পাঁচটা না থাকে, তাহলে সেটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়। তাহলে কয়টা ভাগে ভাগ করতে পারতেছি আমরা? দুইটা ভাগে। একটা হচ্ছে সম্পূর্ণ ফুল এবং আরেকটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলে কি কি অংশ থাকে? আমরা পাঁচটা অংশ দেখছি। আর এখানে অ্যাটলিস্ট চারটা অংশ থাকতে পারে, তিনটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে। সো এটা ম্যাটার না, বাট ফুলকে নর্মালি আমরা কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগে, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। আবার একটু খেয়াল করো, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলের এখানে বৃন্ত আছে, মানে বোটা আছে। এখন এই বোটার উপর ভাগ করে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে যে সবৃন্তক, এবং যার বোটাটা নাই সেটাকে বলা হয় অবৃন্তক। তাহলে বৃন্ত বা বোটার উপর ভাগ করে ফুলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সবৃন্তক এবং আরেকটি হলো অবৃন্তক। তাহলে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, সেটাও বুঝতে পারছি। এরপরে সবৃন্তক, অবৃন্তক, এটাও বুঝতে পারছি। এবং মাঝে মাঝে এই যে বৃত্তিটা দেখতে পাচ্ছ, এই যে সবুজ কালারের যেটা, এটা হলো বৃত্তি। তোমরা যখন গোলাপ ফুলটা হাতে নিবে তখন দেখতে পারবা এটা হলো বৃতি। এবং যার উপর এরকম একটা কিছুর উপর দাঁড়ায় থাকে ফুলটা, আমি যদি একটু ফুলটা আঁকায় দেই তাহলে সব থেকে বেশি ভালো হয়। ধরো
এটা হলো পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের ওপর আমাদের গর্ভকেশরটা আছে, এবং এর পাশে এগুলো হচ্ছে বৃন্ত, সরি, বৃতি। এগুলো হচ্ছে সবুজ কালারের যে বৃতি, সেগুলো আমি এগুলোকে নীল কালার দিচ্ছি আপাতত। এগুলো হচ্ছে বৃতি, বৃতি। এবং তারপরে এগুলোতে হচ্ছে পাপড়ি থাকে, এগুলোতে হচ্ছে পাপড়ি, এবং এখানে হচ্ছে আমার ফাইনালি বৃন্ত থাকে। তো এই যে বৃন্ত, পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, এরপরে গর্ভকিশোর, তারপরে এগুলোতে হচ্ছে পুংকেশর থাকে, এগুলো পুংকেশর থাকে। তো এখন মাঝে মাঝে হয় কি, যে উপবৃত্তিও থাকে। এই যে এগুলো যদি বৃত্তি হয়, এগুলোর আবার আবরণ দিয়ে রাখি উপবৃত্তি, সো উপবৃত্তিও থাকতে পারে, তাহলে এগুলোকে কি বলা হবে? উপবৃত্তি। তাহলে এটাও দেখলাম। এই উপবৃত্তিতে দেখা যায় কোথায়? জবা ফুলে উপবৃত্তি দেখা যায়। এটা শুধুমাত্র কোন ফুলে ভাইয়া? জবা ফুলে। এখন দেখো, আমরা একটু সামারি করে দিই এখান থেকে, যে আমরা এখানে কি কি পড়লাম। সো তাহলে একটা ফুলের পাঁচটা অংশ থাকে, সে পাঁচটা দেখলাম। যদি কারোর মধ্যে পাঁচটা ফুলই থাকে, পাঁচটা অংশ থাকে, তাহলে সেটাকে বলা হয় সম্পূর্ণ ফুল। যদি কোনোটার মধ্যে একটা অংশ কমতি থাকে, তাহলে সেটাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। তারপরে আমরা দেখলাম যে বৃন্তের উপর ভিত্তি করে সবৃন্তক, অবৃন্তক, তারপরে উপবৃত্তি থাকে কোনো কোনো ফুলে। তারপরে হচ্ছে আমরা এবার আসি একটু, দেখো আমরা যখন বৃতি নিয়ে কথা বলতেছিলাম, কি নিয়ে? বৃতি। বৃতি কোনটা? এই যে সবুজ কালারের যে পাটটা দেখতে পাচ্ছি, যেটা ফুলের পাপড়ি না, সবুজ কালার থাকে, এটাকে বলা হয় বৃতি। এটাকে কি বলা হয়? বৃতি। সো এটা দেখো ফুলের সব থেকে বাইরের স্তবক কিন্তু। তাহলে একদম বাইরে থেকে দেখো, যদি একটা ফুলকে দেখতে চাও, যদি যখন ফুলটা কলি অবস্থা থাকে, যদি এটা যদি হয় ফুলের কলি, এই বাইরে যে আবরণটা দিয়ে ঢেকে থাকে, এটাই কিন্তু মেইনলি আমাদের হচ্ছে বৃতি। তাহলে এটা ফুলের সব থেকে বাইরের স্তবক। এবং এরা কোন কালারের হয়? এখানে দেখতে পাচ্ছি আমরা সবুজ রঙের হয়ে থাকে। তো এখন যদি এরকম হয় যে কোনো ফুলে যদি এই বৃতিগুলো লেগে থাকে, যদি ফুলে বৃতিগুলো লেগে থাকে, সেগুলোকে বলা হয় যুক্ত বৃতি, যুক্ত বৃতি। আর যদি বৃতিগুলো, ধরো এটা হচ্ছে একটা বৃতি, যদি এরকম পার্ট পার্ট থাকে, এরকম পার্ট পার্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় বিযুক্ত, মানে যুক্ত নয়। তাহলে সেটাকে বলা হয় বিযুক্ত বৃতি। ওকে। তাহলে বৃত্তি কয় প্রকার, কয় ধরনের হতে পারে? দুই ধরনের, একটা হচ্ছে যুক্ত বৃত্তি এবং আরেকটি হলো বিযুক্ত বৃত্তি। এবং এই যে বিযুক্ত বৃত্তির ক্ষেত্রে প্রত্যেকটা অংশকে বলা হয়, যেহেতু বৃত্তির অংশ, এই জন্য এটাকে বলা হয় বৃত্তাংশ। কি বলা হয়? বৃত্তাংশ। আবার একটু বলি, যে বৃত্তি বাহির ফুলের সব থেকে বাহিরের স্তবক। এটা যুক্তও থাকতে পারে, আবার পার্ট পার্ট করে আলাদাও থাকতে পারে। তো যদি যুক্ত থাকে সেগুলোকে বলা হয় যুক্ত বৃত্তি, আর যদি যুক্ত না থাকে সেগুলোকে বলা হয় বিযুক্ত বৃত্তি, অর্থাৎ যেটা যুক্ত নয়। এবং বিযুক্ত বৃত্তির প্রতিটি পার্টকে বলা হয় বৃত্তাংশ। আশা করি বৃত্তি নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে বৃত্তিটা আমরা শেষ করে ফেললাম। আমরা যদি এবার আহ পরের স্টেপ নিয়ে একটু কথা বলি, যে ভাইয়া আমরা তো বৃত্তি দেখলাম, এবার আমরা হচ্ছে অন্য কোনো পার্ট দিতে চাচ্ছি। সো দেখো, বৃত্তির পরের পার্টটা কোনটা? এই যে পাপড়ি। বৃত্তির পরে কি দেখতে পারি আমরা? পাপড়ি। ওকে। সো তাহলে ফুলের পাপড়ি সম্পর্কে আমরা, পাপড়ি বা যেটাকে আমরা বলি হচ্ছে দলমণ্ডল, দল মানে হচ্ছে পাপড়ি। সো তাহলে এবার আমরা কথা বলবো ফুলের পাপড়ি নিয়ে। দেখো আমরা নর্মালি পাপড়ি চিনি, যে পাপড়ি বিভিন্ন কালারের হতে পারে, লাল, গোলাপি, সাদা, এরকম হতে পারে পাপড়ি বা দলমণ্ডল। এটা কয় নাম্বার স্তবক ভাইয়া? 2 নাম্বার স্তবক। সো এই যে অনেকগুলো পাপড়ি মিলে একটা তো পাপড়ি হয়, আর অনেকগুলো পাপড়ি মিলে হয় দলমণ্ডল, মানে একসঙ্গে যখন বুঝাবে তখন সেটা হয়ে যাবে দলমণ্ডল। তাহলে এখন এই যে প্রত্যেকটা অংশকে আমরা বলতেছি পাপড়ি বা দলের যেহেতু অংশ, তাহলে
পাপড়ি বা দলাংশ, দলের অংশ হিসেবে তাহলে আমরা কি বলতে পারি, দলাংশ। তো এই যে পাপড়িগুলো এরাও মাঝে মাঝে যুক্ত থাকতে পারে, আবার হচ্ছে আলাদা আলাদা। যেমন দেখো এই পাপড়িটা জবা ফুলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, আলাদা আলাদা জবা ফুলের ক্ষেত্রে এই কয়টা কিন্তু আলাদা আলাদা, কিন্তু তোমরা যখন ধুতরা ফুল দেখবা তখন এইরকম একদম ফিক্সড হয়ে থাকে। ধুতরা ফুলের ক্ষেত্রে ভাইয়া পাপড়িগুলো আমি যদি একটু দেখাতে পারতাম ভালো হতো, মানে পুরো পাপড়িটা একটাই, মানে পাপড়ি ওখানে একটাই একটাই পুরো একটা গর্ভাশয়কে ঘিরে রাখে। যদি এটা মাঝখানে একটা গর্ভাশয় থাকে, এর চারদিকে একটা পাপড়ি দিয়ে আর কি কাভার হয়ে যায়। আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা ছবি নিয়ে এসে এখানে দেখানোর। আচ্ছা, আমি এখান থেকে একটু দেখানোর ট্রাই করি। এই তো দেখো, এখানে তুমি কিন্তু পাপড়িগুলোকে ছিঁড়তে পারবা না, এটা হলো ধুতুরা ফুল। সো এই পাপড়ি কিন্তু তুমি এখান থেকে ছিঁড়তে পারবে না, এই জন্য এগুলোকে বলা হয় কি ফুল ভাইয়া, এই পাপড়িগুলো হচ্ছে যুক্ত, যুক্ত দল, এগুলোকে বলা হয় যুক্ত দল। এটা তোমরা হচ্ছে গ্রামগঞ্জে গেলে এই ফুলটা দেখতে পারবা, এই যে এরকম। তুমি এটাকে ছিঁড়তে পারবা না, পাপড়িগুলো আলাদা করতে পারবে না, গোলাপের যেরকম আলাদা করতে পারবা। সো তাহলে আমাদের কিন্তু আহ, পাপড়ি বা দল নিয়ে কাজটা হয়ে গেল, আমরা এটা আসলে বুঝতে পারছি। তো পাপড়ি মেইনলি কি কাজ করে, পাপড়ি মেইনলি হচ্ছে পরাগায়নে সহায়তা করে। কিভাবে, পাপড়ি যেহেতু বিভিন্ন কালারের হয়ে থাকে, বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করতে পারে। তাহলে কি হয়, পতঙ্গকে আকৃষ্ট করলে পতঙ্গরা ফুলের কাছে আসে এবং এখানে পরাগায়নে সহায়তা করে। তাহলে আশা করি আমাদের পাপড়ি নিয়েও কিন্তু আলোচনাটা কিন্তু শেষ। এবার আসি পরের পার্ট নিয়ে, যেটা আমরা বলছি 3 নাম্বার পার্ট। সরি। সো আমরা দুইটা শেষ করলাম, এবার আসি হচ্ছে আমাদের 3 নাম্বার পার্ট, যেটাকে আমরা বলি পুংস্তবক বা পুংকেশর। দেখো এখানে আমরা ছবিতে একটু দেখাই ভালো করে যে আসলে ভাইয়া পুংকেশর আবার কি জিনিস, কোনটাই বা পুংকেশর। এই যে এগুলো হচ্ছে পুংকেশর, দেখতে পারছো? এবং এই পুরোটাই কিন্তু একটা করে পুংকেশর, এগুলো হচ্ছে পুংকেশর। পুংকেশর মানে এগুলো হচ্ছে ছেলে, এগুলোই হচ্ছে আমাদের কাজ করবে। তো এখন দেখো আমরা পুংকেশর নিয়ে একটু কথা বলি। পুংকেশর কি হয়, যদি এটা গর্ভাশয় হয় এবং পুংকেশর গুলো বের হয় কোথা থেকে, এর সাইড থেকে বের হয়। এই যে, এই যে, এই যে, এই যে, ধরো আমরা এখান থেকে একটাকে ছিঁড়ে নিলাম, এই হচ্ছে একটা আমাদের পুংকেশর। সো এই পুংকেশরের, এই যেহেতু এটা দণ্ডের মতো দেখা যায়, এটাকে বলা হয় পুং দণ্ড, পুং দণ্ড। এবং এই যে মাথায় থলির মতো দেখতে পাচ্ছ, এই থলির মতোকে বলা হয় পরাগ থলি। এর মধ্যে পরাগ রেণু থাকে, এগুলোকে বলা হয় পরাগ থলি। তো তাহলে এই পুংস্তবক বা এই পুরো পার্টটা, পুরো পার্টটাকে বলা হয় একটা কেশর বা একটা আলাদা একটা পার্ট, একে বলা হয় পুং কেশর, আলাদা একটাই আলাদা। আর সবগুলো মিলা হয় পুং স্তবক। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার স্তর ভাইয়া, এটা হচ্ছে বাহির থেকে 3 নাম্বার। সো একই সাথে এই পরাগথলিকে যেহেতু পরাগ ধারণ করে, পরাগ ধারণ করে, এটাকে আমরা বলতে পারি আবার পরাগধানী, পরাগধানী। সো তাহলে পুংথলির অপর নাম কি ভাইয়া হতে পারে, পরাগথলি বা পরাগধানী। এবং এটা হচ্ছে পুং দণ্ড, যে দণ্ডের ওপর পরাগধানী বা পরাগথলিটা থাকে। এবং এই যে থলির মধ্যে, এই থলির মধ্যে কিন্তু আমাদের পরাগ রেণুগুলো থাকে, যেগুলো পাখিরা বা পতঙ্গ যখন আসে তখন তার পায়ে লেগে যায় বা পাখায় লেগে যায়, পরবর্তী সেগুলো পরাগায়নে সহায়তা করে থাকে। সো তাহলে পরাগধানীর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে হচ্ছে পরাগ রেণু। এই পরাগ রেণুগুলো থাকে হচ্ছে কার মধ্যে, পরাগধানী বা পরাগথলির মধ্যে। এবং এই পরাগ রেণু থেকেই আমি যদি একটু এখানে আর একটু ছোট করে নেই, যে
যে ধরো প্রথমে ছিল হচ্ছে পরাগ ধানী। পরাগ ধানীর মধ্যে থাকে হচ্ছে পরাগ রেণু, এবং এই পরাগ রেণু পরবর্তীতে জনন কোষ উৎপন্ন করে। আমরা এটা যখন দেখব যে কিভাবে জননটা হয় সেটা। তো তাহলে পরাগধানী এর মধ্যে থাকে হচ্ছে পরাগ রেণু, এবং এটা পরবর্তীতে জনন কোষ উৎপন্ন করে। সো এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমাদের 3 নম্বর স্তরটা শেষ। এবার আসি আমরা হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক। সো স্ত্রী স্তবকের এটা কয় নাম্বার পার্ট ভাইয়া? এটা আগেরটা ছিল 3, এটা হবে তাহলে 4। তো ধরো আমরা যেটা দেখতেছিলাম যে এরকম একটা দণ্ড থাকে, এবং এই দণ্ডের নিচে এরকম একটা গোল মাথা থাকে, এবং তার উপরে হচ্ছে এরকম একটা, দেখো আমরা যদি এই যে একটা ভিতরে একটা গোল থাকে পার্ট থাকে, এর উপরে একটা দণ্ড থাকে, তারপরে এখানে মাথাটা থাকে। সো আমরা এটা এখানে আঁকানোর ট্রাই করতেছি। এরকম একটা মাথা থাকে। তো এই যে আমরা হচ্ছে স্ত্রীস্তবক নিয়ে কথা বলতেছি, এর পার্ট আবার 3টা: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভাশয়। সো মুন্ড মানে আমরা বুঝি মাথা। মুন্ড মানে কি বুঝি আমরা ভাইয়া? মাথা। তাহলে বলো তো গর্ভমুণ্ড কোনটা হবে? এইটা, এই দণ্ডটা, না এইটা? মাথা যদি হয় তাহলে গর্ভমুণ্ড এটা। দণ্ড কোনটা? দেখা যাচ্ছে এটা দণ্ড। আর গর্ভাশয় যার মধ্যে হচ্ছে গর্ভধারণটা করে সেটাকে বলা হয় গর্ভাশয়। তাহলে এই যে পেটটা হচ্ছে গর্ভাশয়। আমরা এখন এখানে কিন্তু এটা দেখতে পারবো যে এটা যে দণ্ড, এটা কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে গর্ভদণ্ড। তারপরে এটা কি বললাম? যার মধ্যে গর্ভধারণ করে এটাকে বলা হয় গর্ভাশয়। আর যেহেতু এখানে আহ মাথা, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। কি হয়, ওই যে পরাগরেণু যেগুলো ছিল সেগুলো হচ্ছে এই গর্ভমুণ্ডে এসে পতিত হয়। পতিত হওয়ার পরে সেটা গর্ভদণ্ড হয়ে হয়ে ফাইনালি এখানে এসে বিক্রিয়াটা করে, বা এখানে এসে প্রজননটা ঘটায়। সো এটা আমরা দেখবো হচ্ছে প্রজননের সময়। তাহলে স্ত্রী স্তবক বা গর্ভকেশর এটি ফুলের 4 নাম্বার স্তবক, যেটা আমরা একটু আগে দেখলাম। এবং এক বা একাধিক গর্ভপত্র নিয়ে স্ত্রী স্তবক গঠিত হতে পারে। অর্থাৎ গর্ভপত্র শুধু একটা থাকবে এরকম না, এর পাশে আরো গর্ভপত্র থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, প্রবলেম নাই। যদি একাধিক গর্ভপত্র থাকে, যদি সেগুলো লেগে থাকে সেগুলোকে বলা হয় যুক্ত, আর যদি লেগে না থাকে তাহলে সেগুলোকে বলা হয় বিযুক্ত গর্ভপত্র। সো এর 3টা অংশ: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে এই যে এটা আমরা দেখালাম, এটাকে বলা হয় ডিম্বক। এর ভিতরে ডিম্বক সাজানো থাকে। ডিম্বক স্ত্রী জননকোষ সৃষ্টি হয় বা ডিম্বাণু সৃষ্টি হয়। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তো আমরা এই যে প্রথমে যেটা দেখলাম পুষ্পাক্ষ বা থ্যালামাস, তো এই যে মেইন ছিল হচ্ছে এইটা হচ্ছে পুষ্পাক্ষ। কোনটা পুষ্পাক্ষ ভাইয়া? এই যে এটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ ছিল। তো এটা নিয়ে, এটার উপর আসলে সবগুলো ফুল থাকে। এখন তোমরা আরেকটা ওয়ার্ড শুনে থাকবা, সেটা হলো পুষ্প মঞ্জুরি। কি মঞ্জুরি? পুষ্প মঞ্জুরি। ধরো কোনো একটা, এটা হচ্ছে একটা ফুলের ডাল। সো এই ডালে যদি এগুলোতে আলাদা আলাদা করে ফুল থাকে, এই যে প্রতিটাই হচ্ছে এক একটা যদি ফুল থাকে, যে ডালের সাথে এই ফুলগুলো লেগে থাকে, এটাকে বলা হয়, এই ডাল সহ এটাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। আমাদের বইয়ে এটা সুন্দর করে লেখা আছে যে কাণ্ডের শীর্ষমূল বা কাক্ষিক মুকুল হতে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ এই শাখাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। পরাগায়নের জন্য এর গুরুত্ব বেশি। এই শাখার বৃদ্ধি অসীম হলে সেটাকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জুরি, আর সসীম হলে এটাকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি। অর্থাৎ যদি এই বৃদ্ধিটা ফিক্সড হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় অসীম, অর্থাৎ এর কোনো সীমা নাই। এটা হচ্ছে চলমান থাকবে এর বৃদ্ধিটা। আর যদি ফিক্সড হয়ে যায় সেটাকে বলা হয় সীমানা। যদি ফিক্সড করে দেওয়া হয় সেটাকে বলা হয় সসীম, অর্থাৎ এর বৃদ্ধি আর ঘটবে না, এর বৃদ্ধি ঘটতেই থাকবে। সো তাহলে পুষ্পমঞ্জুরির উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অসীম, একটা হলো সসীম। যার সীমানা আছে তাকে বলা হয় সসীম, আর যার কোনো সীমানা নাই এটাকে বলা হয় অসীম। তাহলে কিন্তু আমাদের পুষ্প মঞ্জুরি নিয়েও আসলে কথা বলা হয়ে গেছে।
এখন দেখো আমরা কি কি পড়ে ফেললাম। এখন তোমার জাস্ট কাজটা হবে বইটা রিডিং পড়া। আমি এখানে আর রিডিং করে দিব না, আমি সবগুলো টার্মই কথা বলছি। ফুলের বিভিন্ন অংশ দেখাইছি, দলমণ্ডল, পুংকেশিকা, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো নিয়ে কথা বলছি, পুষ্পমঞ্জরি সেটা নিয়ে কথা বলছি। তাহলে কিন্তু আমাদের এগুলো হচ্ছে শেষ। তুমি চাইলে রিডিং করে দেখতে পারো যে আমাদের আদৌ এগুলো শেষ হয়েছে কিনা। আশা করি সবগুলো পারবা। সো এবার আমরা দেখবো হচ্ছে পরাগায়ন। তো পরাগায়ন বিষয়টা বোঝার আগে আমাদের বুঝতে হবে পরাগায়ন কারা করে। পরাগায়ন কারা করে? পাখি করে, তারপরে মানুষ করে, তারপরে মৌমাছি করে, বিভিন্ন কীট পতঙ্গরা কিন্তু পরাগায়নে সহায়তা করে থাকে। সো এই পরাগায়নটা দুই ভাগে হতে পারে। কয় ভাবে? দুই ভাবে। কি কি ভাবে ভাইয়া? একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। যদি আমরা একটু খেয়াল করি যে স্বপরাগায়ন এবং আরেকটা হলো পরপরাগায়ন। সো স্বপরাগায়ন আমরা নামের মধ্যে বুঝতে পারতেছি যে যদি একটা গাছ হয়, ধরো এই একটা গাছ, এবং এই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই আছে। ধরো এটা হচ্ছে পুরুষ ফুল, এবং আমরা আরেকটা কালার নেই, কোন কালার নেব, কোন কালার নেব, ধরো হচ্ছে গ্রিন কালার টাইপের একটা কিছু নেই, এটা হচ্ছে স্ত্রী ফুল। তো তাহলে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগায়নটা যদি ঘটে, যে পরাগায়ন যদি একই ফুলে ঘটে বা একই গাছের মধ্যে ঘটে, সেটাকে বলা হয় স্বপরাগায়ন। আর যদি এরকম হয় যে না, একই গাছে ঘটলো না, এবার ধরো গাছ এটা, এবং এই গাছে শুধুমাত্র স্ত্রী ফুলই ধরে, এখানে কোনো পুরুষ ফুল হয় না, এবং পুরুষ ফুলের জন্য এর আলাদা একটা গাছ দরকার হয়। ধরো এবং আরেকটা গাছ থাকে যেখানে শুধুমাত্র হচ্ছে পুরুষ ফুল থাকে, এবং এই গাছে হচ্ছে পুরুষ ফুল থাকে, এটা হচ্ছে পুং, এটা হলো স্ত্রী। তো এই যে যদি দুইটা ভিন্ন গাছে পুরুষ ফুল স্ত্রী ফুল থাকে, তাহলে সেটাকে হয় পরপরাগায়ন। দেখো দুইটা গাছের মধ্যে হচ্ছে একটা গাছ আরেকটা গাছের থেকে নিচ্ছে, তাহলে এখানে দুইটা লাগতেছে। বাট স্বপরাগায়নের ক্ষেত্রে কি হচ্ছে, একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে ঘটতেছে। তাহলে কিন্তু পুংস্তবক আর হচ্ছে আমরা এই পুরুষ ফুল আর স্ত্রী ফুল যদি একই গাছে থাকে, তাহলে সেটাকে আমরা বলি স্বপরাগায়ন। আর যদি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটা ভিন্ন গাছে থাকে এবং তাদের মধ্যে যদি পরাগায়নটা হয়, তাহলে সেটাকে বলা হয় পরপরাগায়ন। এখন স্বপরাগায়নের ক্ষেত্রে বেশ কিছু গাছের নাম আমরা পাইতে পারি, যেমন সরিষা, কুমড়া, ধুতুরা। এগুলো আমরা বই উদাহরণ পাবো, যে আমরা লিখি না, এখানে বলে দিই। সরিষা, কুমড়া, ধুতুরা, এগুলো হচ্ছে স্বপরাগায়নের ক্ষেত্রে ঘটে। আর পরপরাগায়ন শিমুল, পেঁপে ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে পরপরাগায়ন ঘটে। এখন এই যে পরাগায়নটা ঘটলো, এই পরাগায়নের তো মাধ্যম দরকার আছে। অর্থাৎ আমরা যেটা একটু আগে বললাম যে কোন মাধ্যমে এই ফুলের রেণুটা অন্য ফুলে যাবে বা এই পরাগ রেণুর স্থানান্তর হবে, এই জন্য কিন্তু একটা মাধ্যম দরকার আছে। তো পরাগায়নের মাধ্যমটা কিন্তু আমাদের অবশ্যই দরকার। তাহলে পরাগায়নের মাধ্যম বা হলো বাহক। আমরা একটু আগে কথা বললাম যে কীট পতঙ্গর মাধ্যমে হয়ে থাকে, পতঙ্গ, এরপরে হচ্ছে মানুষ বা অন্যান্য প্রাণী, এরপরে হচ্ছে বাতাসের মাধ্যমে হতে পারে, এরপরে ধরো যে যদি পানির মাধ্যমে কিন্তু হতে পারে। সো পতঙ্গ বলতে আমরা কি বুঝি? যেমন ধরো হচ্ছে মৌমাছি বা অন্যান্য মাছি। আবার প্রাণী সেটা হতে পারে আহ বানর, মানুষের মাধ্যমে কিন্তু পরাগায়নটা হতে পারে। আবার বাতাসের মাধ্যমে কোনগুলো, যেগুলোতে কোনো পতঙ্গ বা প্রাণী দরকার পড়ে না, সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে। বাতাসের মাধ্যমে হয়ে থাকে হচ্ছে ধানের ক্ষেত্রে। ধানের ক্ষেত্রে কিন্তু কোনো পতঙ্গ বা প্রাণী দরকার হয় না। আবার পানির ক্ষেত্রে হয়, পানিতে যে ফুলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে পানি পরাগায়নটা হয়। তাহলে আমরা মোটা দাগে এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যে পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, পানি পরাগী ফুল এবং হচ্ছে প্রাণী পরাগী ফুল। এখন দেখো, যেই ফুলটা পতঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হবে, সেই ফুলটা তাহলে পতঙ্গকে আকৃষ্ট করতে হবে, রাইট? যদি পতঙ্গকে আকৃষ্ট করতে হয়, তাহলে কি দরকার আছে? সো এই ফুলের মধ্যে মধু থাকতে হবে, ফুলটাকে রঙিন হতে হবে, ফুলটাকে বড় হতে হবে। তাহলে কি হবে? মধু থাকলে সেখানে মধু আহরণ আহরণ করতে বিভিন্ন মাছি আসবে, পতঙ্গ আসবে। রঙিন হলে সেটাকে পোকার দ্বারা আকৃষ্ট হবে,
আর বড় হলে সহজে আকৃষ্ট করা যাবে। তাহলে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সেটা বড় হতে হবে, রঙিন হতে হবে, মধুগ্রন্থি থাকতে হবে। এবং এই যে একই সাথে যেহেতু পতঙ্গের পাখায় বা পায়ে লেগে থাকবে, এজন্য এটাকে আবার কিন্তু আঠালো হতে হবে। তাহলে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে পরাগায়নের যে পরাগ রেণুটা সেটা কিন্তু আঠালো হতে হবে। কি কি আঠালো হবে? এই গর্ভমুণ্ড যেটা, সেটাও আঠালো হবে। পরাগ রেণু যেন ওই মৌমাছি বা মাছির পায়ে, পাখায় বা অন্যান্য অঙ্গে লেগে যায়, এই জন্য পরাগ রেণুটাকেও আঠালো হতে হবে। তাহলেই কিন্তু আহ এই যে ফুলে আমাদের হচ্ছে পরাগায়নটা সম্ভব হবে। এবং এটাকে আমরা যেহেতু বলতেছি যে পতঙ্গকে আকৃষ্ট করতে হবে, মাঝে মাঝে গন্ধের দ্বারা আকৃষ্ট করতে হবে, তাহলে এখানে সুগন্ধ কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এখানে পতঙ্গ পরাগী যে ফুলগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য কিন্তু জানতে পারলাম, যে এগুলোকে মধু থাকতে হবে। কেন মধু থাকতে হবে? পাখি খাবে বা প্রাণীগুলো পতঙ্গগুলো এসে আহরণ করবে। রঙিন হতে হবে আকৃষ্ট করার জন্য, বড় হতে হবে, সুগন্ধ থাকতে হবে, কেন আঠালো হতে হবে, এগুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। এবার আসি যে প্রাণী পরাগী ফুল। সো যেই ফুলটা, ফুলের পরাগায়নটা প্রাণীর মাধ্যমে হয়ে থাকে, তাহলে সেই ফুলটাকে কিন্তু অবশ্যই বড় হতে হবে। তাহলে যদি আমরা প্রাণী পরাগে ফুল নিয়ে কথা বলি, প্রাণী যেহেতু বড়, এর ফুলটাও কিন্তু বড় হতে হবে। এরপরে ছোট ফুলও থাকতে পারে, সমস্যা নাই, বাট এবং এটা হচ্ছে রঙিন হতে হবে, রং দ্বারা আকৃষ্ট করতে হবে প্রাণীদের। এরপরে এখানে গন্ধ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এটা ম্যান্ডেটরি না। বাট সব থেকে বড় কথা, এটা হচ্ছে ফুলটা বড় হতে হবে এবং রঙিন হতে হবে। তো এগুলো ফুলের উদাহরণগুলো আমরা একটু পরে দেখবো, বাট আমরা আপাতত বৈশিষ্ট্যগুলো বুঝে নিচ্ছি যে কোনটা বড়, রঙিন, গন্ধ কেন থাকতে হবে, কি জন্য। এবার দেখো, বায়ু পরাগী যে ফুলটা, যেটা বাতাসের মাধ্যমে ঘটবে, সেটা কি? এই ফুলের কি আমাদের পাখিকে আকৃষ্ট করতে হবে? না। কোনো মৌমাছিকে আকৃষ্ট করতে হবে? না। তাহলে এই ফুলের কি কোনো বর্ণ দরকার আছে? দরকার নেই। কোনো গন্ধ দরকার আছে? না, দরকার নেই। মধু দরকার আছে? না, এরও দরকার নেই। তার মানে বায়ু পরাগী যে ফুলগুলো, যেখানে কোনো মাধ্যম লাগে না, অর্থাৎ বায়ুর মাধ্যমে হয়ে যায়, প্রাণী বা পতঙ্গকে আকৃষ্ট করার চিন্তাই নাই, তার কোনো কালার লাগে না, গন্ধ লাগে না, এবং এখানে হচ্ছে মধুও থাকতে হয় না, যেমন আমরা বলছিলাম হলো ধান। তবে এই যে ধানের ক্ষেত্রে একটু খেয়াল করো, দেখছো কিনা, তো ধানের ক্ষেত্রে যে পরাগ রেণুগুলো হয় খুবই ছোট ছোট হয়, যেন বাতাসের সাথে উড়ে যেতে পারে। কারণ এর বাতাসের মাধ্যমে যাইতে গেলে এর একটু উঠতেই হবে, রাইট? সো উঠতে গেলে সব থেকে ক্ষুদ্র হওয়াটাই বেটার। এবং পরাগ রেণু যেভাবে ক্ষুদ্র হবে, একই সাথে এর যে গর্ভমুণ্ড আছে, অর্থাৎ যেখানে গিয়ে ফুলটা পড়বে, সো ফুলের পরাগ রেণুটা পড়বে, রিসিভ করার জন্য সেই গর্ভমুণ্ডকে আঠালো হতে হবে। যদি আঠালোটা না হয় তাহলে কিন্তু রিসিভ করতে পারবে না। তাহলে বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে পরাগ রেণু হবে হচ্ছে হালকা এবং ক্ষুদ্র, হালকা ক্ষুদ্র, এবং এটা হচ্ছে পরাগ রেণু হবে, এবং গর্ভমুণ্ড হবে হচ্ছে আঠালো, যেন ফুলটা পরাগ রেণু সেখানে গিয়ে আটকে যেতে পারে। যেমন হচ্ছে ধানের কথা আমরা বলছি। এরপরে আসি আমরা হচ্ছে পানি পরাগী ফুল। সো এরা যেহেতু পানিতে ভাসমান থাকবে, আমরা পাতা শেওলা হিসেবে জানি। পাতা শেওলা কি হয়? এরা হচ্ছে আকারে ক্ষুদ্র হয়, যেহেতু পানিতে ভাসতে হবে, যে তারপরে এরা হচ্ছে হালকা হতে হবে, পানিতে ভাসবে ভাসবে না কিন্তু, এবং অনেকগুলো কিন্তু সরে যেতে চায়। তো পানির, তোমরা কচুরি ফুলের কোনো গন্ধ পাইছো কখনো? কচুরি পানার, কচুরি ফুলের কিন্তু কোনো গন্ধ নাই। আবার মাঝে মাঝে দেখবা যে শাপলার ক্ষেত্রে বটাটা কিন্তু, শাপলা যদি ফুল হয়, এর বটাটা কিন্তু অনেক বড় হয়, শাপলা হোক পদ্ম হোক, তাহলে এই বৃন্তটা কি হতে হয়? অনেক বড় হতে হয়। আবার এটা হচ্ছে পুরুষ ফুলের ক্ষেত্রে, না সরি, ইয়ে ফুলের ক্ষেত্রে, এই স্ত্রী ফুলের ক্ষেত্রে বৃন্তটা বড় হতে হয়, এটা হচ্ছে স্ত্রী ফুল। আর পুরুষ ফুলের ক্ষেত্রে বৃন্তটা ছোট হলেও হয়। কি হয় দেখো, এটা ধরো, এটা আমাদের হচ্ছে পুরুষ ফুল, এর বৃন্ত ছোট হলে হয়। এটা যদি পানি হয়, এখান থেকে ফুলটা ছিঁড়ে পড়ে, ছিঁড়ে পড়ে ঢেউয়ের সাথে 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 সেই স্ত্রী ফুলের কাছে চলে আসে, এবং যখন ঢেউ আরো বেশি হয়, তখন এই এখানে পরাগায়নটা করে ফেলে। তাহলে কি হয়? পুরুষ ফুলটা ছিঁড়ে পড়ে পানিতে, সেটা ভাসতে ভাসতে কার কাছে চলে যায়? স্ত্রী ফুলের কাছে চলে যায়। ওকে, আশা করি বুঝতে পারছো যে স্ত্রী ফুলের ক্ষেত্রে এর বৃন্তটা লম্বা হয়, পুরুষ ফুলের ক্ষেত্রে বৃন্তটা লম্বা হয় না। সো মোটামুটি আমাদের পরাগায়ন নিয়ে যে কথাগুলো বলা দরকার ছিল, সেগুলো আমরা এখানে খুব ভালোভাবে বুঝিয়েছি। পরাগায়ন প্রকারভেদ,
স্বপরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন, পরাগায়নের মাধ্যম, এরপর বিভিন্ন ধরনের মাধ্যম, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এখন উদাহরণগুলো দরকার, উদাহরণগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেখো, জবা ফুল, কুমড়া ফুল, সরিষা ফুল, এগুলোতে কিন্তু মৌমাছি ঘোরে না? দেখছো না? যখন কুমড়া চাষ হয়, সরিষা চাষ হয়, মৌমাছি ঘোরে, ঠিক আছে। বায়ু পরাগী ফুল বলছি আমি ধান, এই যে ধানের ছোট ছোট হয় সেটা। পানি পরাগী হচ্ছে পানির মধ্যে যেটা থাকে, পাতা শ্যাওলা। মুখস্থ করা খুবই সহজ। বাট কদম ফুল, শিমুল ফুল, কচু ফুল, এরা হচ্ছে প্রাণী, অর্থাৎ ওই পশু পাখির মাধ্যমে হয়, কোনো কীট পতঙ্গের মাধ্যমে হয় না। এগুলো একটু জাস্ট মুখস্থ করে নিবা, তাহলে আশা করা যায় পারবা। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে নিষিক্তকরণ এবং ফলের উৎপত্তি। নিষিক্তকরণ এবং ফলের উৎপত্তি। সো এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা করা যেতে পারে। আমরা এটা দেখছিলাম, দেখো একদম শর্টে বুঝাই দিই। খুব সহজ একটা টপিক, কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আমাদের মনে হতে পারে সব থেকে কঠিন টপিক, বাট এটা হচ্ছে সব থেকে সহজ টপিক। এই হলো আমাদের গর্ভাশয়, এই হলো আমাদের গর্ভমুণ্ড, এবং এই হচ্ছে গর্ভদণ্ড। এই তিনটা পার্ট কিন্তু আমরা চিনি, চিনি না? হ্যাঁ, অবশ্যই চিনি, এই তিনটা পার্ট আমরা চিনি। এবং এই যে পরাগ রেণুগুলো আছে, এগুলো এখানে ধরো, এগুলোকে আমরা অন্য একটা নীল কালার, এগুলো হচ্ছে নীল কালার। পরাগ রেণুগুলো এই গর্ভমুণ্ডে এসে পতিত হয়। পতিত হওয়ার পরে এরা এখান থেকে রস চুষে নিয়ে এটা ভেদ করে চলে আসে। ভেদ করে চলে আসার পরে একটা এখানে ডিম্বকটা আছে, এর মধ্যে ডিম্বকটা আছে। সো ভেদ করে আসার পর এটা ভেদ করে এসে এটা নালী তৈরি করে, একটা এই যে একটা নালী তৈরি করে ডিম্বকের মধ্যে ঢুকে যায়। নালী তৈরি করে ভাইয়া ডিম্বকের মধ্যে ঢুকে যায়। সো এই যে এটাকে যেহেতু নালী তৈরি করলো, এটাকে বলা হয় পরাগ নালী। কি বলা হয় এটাকে? পরাগ নালী। এবং এটা হচ্ছে ডিম্বক। ডিম্বক। তারপরে এটা হচ্ছে গর্ভমুণ্ড ছিল, যেখানে পরাগ রেণু এসে স্থাপিত হলো। তার মানে কি হলো দেখো, যে উপরে এসে পরাগ রেণুগুলো এখানে পড়লো। পরাগ রেণুগুলো পড়ার পরে এখানে রস চুষে নিয়ে পরাগ রেণুগুলো একটা পরাগ নালী তৈরি করলো। পরাগ নালী তৈরি করে এটা আস্তে 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 ডিম্বকের কাছে গিয়ে ডিম্বককে এখানে ছেদ করে ডিম্বকের মধ্যে প্রবেশ করলো। ডিম্বকের মধ্যে প্রবেশ করার পরে এখানে ঘটনাটা ঘটায় ফেললো, সে হচ্ছে প্রজননটা এখানেই করে ফেললো। আমরা উপরে চিত্রে এটাই দেখবো, যে দেখো গর্ভমুণ্ড ছিল, যেখানে পরাগ রেণুগুলো এসে এখানে স্থাপিত হলো। তারপরে এখান থেকে একটা পরাগ নালিকা তৈরি করলো, তৈরি করে সে হচ্ছে ডিম্বকের মাঝে এসে প্রবেশ করলো। ডিম্বক আছে, আমরা গর্ভাশয় চিনি, এটা আমরা মোটামুটি চিনি। এখন এই যে ঘটনাটা ঘটতেছে, এটা কিন্তু আসলে এতটাও সহজ না। আমরা এই যে একটু ব্যাক এন্ডে গিয়ে একটু কিছু গল্প করতে হবে। গল্পটাও খুব সহজ একটা গল্প। তো আমরা জানি যে সো পরাগ রেণু যেটা ছিল, পরাগ রেণু যেটা ছিল এখান থেকে যখন জনন কোষটা উৎপত্তি ঘটলো, জনন কোষ যেটা হলো এন, এটা আমরা জানি জনন কোষ হচ্ছে এন। সো এই যে ধরো, এটা একটা হচ্ছে জনন কোষ যার মধ্যে এন সংখ্যক নিউক্লিয়াসটা আছে, তাই না? তো কি করবে এরা? এরা এসে হচ্ছে আহ আসলে এত দূর কি আমাদের লাগবে আমাদের বই অনুযায়ী? দেখো প্রথমত, এই থলি যেটা, এটা একটা কোষ থাকে, এটা হচ্ছে একটা থাকে, একটা থাকে। এরা করে কি, এসে দুইটা ভাগ হয়ে যায়, একটা হয় ছোট, একটা হয় বড়। একটা হয় ছোট, একটা হয় বড়। এই যে বড়টা যেটা আছে, এই বড়টা করে কি, এই রকম নালিকা তৈরি করে। ধরো এটা ছিল, এইরকম একটা নালিকা তৈরি করে হচ্ছে বড়টা, এই বড় যেটা ছিল সেটা। আর ছোটটা ছোটটাই থাকে, ছোটটা হচ্ছে জননকোষ হিসেবে থাকে। আর বড় যেটা ছিল, এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, যেটাই মেইনলি হচ্ছে এই যে আমাদের এই নালীটা তৈরি করছে, ওইটা। ওকে, তাহলে এই যে আমাদের এন, যেটা এন কিন্তু এনই আছে, তো এই এনটা, এই এনটা আমাদের আস্তে 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 কি হয়ে যায়, যে এখানে কিন্তু এন আছে, ধরো এই হচ্ছে নালিকা, এখানে হচ্ছে বড়টা আছে, এর পিছনে ছোটটা আছে। সো বড়টা সামনের দিকে যাচ্ছে এবং নালিকা তৈরি করতেছে, এবং ছোটটা কিন্তু ছোটটার মতোই আছে। ছোটটা আস্তে আস্তে সে করে কি, দুইটা ভাগ হয়ে যায়, যে এর পরবর্তী ধাপে ছোটটা হচ্ছে এরকম
দুইটা ওই আরো দুইটা মাইটোসিস ঘটায়, ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে যায়, এবং এখানে বড়টা বড়টা থাকেই। তো থাকার পরে যখন যখন এরা গর্ভাশয়ে প্রবেশ করবে, এটা ধরো হচ্ছে গর্ভাশয় ছিল, এর মধ্যে হলো ডিম্বক। সো যখন ডিম্বকের কাছাকাছি আসে, যে ধরো এটা হচ্ছে ডিম্বক, এর কাছাকাছি চলে আসছে, তো এই বড়টা এটাকে ছিদ্র করে, ডিম্বকের এই প্রাচীরটা ছিদ্র করে নষ্ট হয়ে যায়। আর ছোট যে দুটো জননকোষ ছিল এরা ঠিক একই রকম থাকে। তাহলে এটা হচ্ছে পুংস্তবকের কাহিনী, এটা হচ্ছে পরাগ রেণুর কাহিনী, পরাগ রেণু। এখন তাহলে ভাইয়া পরাগ রেণু যদি এরকম এত কিছু ঘটায়, স্ত্রী স্তবকেরও তো বেশ কিছু কাজ করতে হবে না? হ্যাঁ, স্ত্রী স্তবকে এখানে বেশ কিছু কাজ করে। আমরা এটাকে এভাবে রাখলাম, কিভাবে রাখলাম বলতো? আমরা যে একটা নালী আছে, যে হচ্ছে ডিম্বকের কাছে আসছে এবং ডিম্বক এখানে ছেদও করছে, করে এখানে দুইটা নিউক্লিয়াস হয়ে অলরেডি চলে আসে। এখন আমাদের যে গর্ভাশয় ছিল, যেটা ডিম্বকটা ছিল, ডিম্বক যেটা ছিল, এর মধ্যে একটা নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসটা প্রথমে দুইটা ভাগ হয়ে যায়, দুইটা ভাগ হয়ে গেল। ওকে, আচ্ছা। দুইটা ভাগ হয়ে যাওয়ার পরে এই করে কি, দুই প্রান্তে চলে যায়, যে এখানে একটা যায়, এখানে একটা যায়। ওকে, চলে গেল। তারপরে কি করে, এখানে আবার সে বংশ বিস্তার ঘটায়, মানে সংখ্যার বৃদ্ধি ঘটায়। একবার করলো, এও একবার করলো, এরা আরেকবার করে করলো, অর্থাৎ চারটা হয়ে গেল। ওকে, তাহলে এ প্রান্তে চারটা, এ প্রান্তে চারটা। তারপরে কি ঘটায় দেখো, যে এখানে তিনটা রেখে দেয়, এরও এখানে তিনটা রেখে দেয়, এবং একটা করে উভয়জনই মাঝখানে পাঠিয়ে দেয়। সো তাহলে ফাইনালি চিত্র দাঁড়ালো এরকম, যে মাঝখানে দুইটা করে পাঠিয়ে দিয়েছে এবং এরা নিজেরা তিনটা করে নিয়ে আসে। এবং এই যে মাঝখানে পাঠালো, এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এগুলোকে কি বলা হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং উপরের দিকে যে অংশগুলো থাকে, এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। এটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বা হচ্ছে আমরা বলতে পারি গৌণ নিউক্লিয়াস। ওকে, এবং এটা হচ্ছে প্রতিপাদ কোষ। এটা এটা এরা হচ্ছে হলো আমাদের গর্ভযন্ত্র। সো এটা গঠিত হলো এই পর্যন্ত আমাদের। ঠিক আছে, দেখো আমাদের কি কি হয়েছে। আমরা এখানে তিনটা করে নিউক্লিয়াস পাইছি। ওকে, আর আর কি পাইছি আমরা বলো? আর হচ্ছে আমরা এখানে মাঝখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস পাইছি। এখন উপরের চিত্র থেকে আমাদের একটু খেয়াল করে দেখো তো, আমরা দুইটা ইয়ে পেয়ে রাখছিলাম, আহ পরাগরেণু থেকে দুইটা অংশ পেয়ে রাখছিলাম। এই করে কি, এই যে এখানে ছেদটা করলো, ওকে, ছেদ করলো, একটা চলে যায় এর পাশে এবং আরেকটা চলে আসে এখানে। এইভাবে কিন্তু দেখো এখন অলরেডি এখানে আমাদের কি হয়, এই যে, তাহলে বলো তিন চারটা হয়ে গেছে, নষ্ট হওয়া লাগবে, নষ্ট হয়ে যায় কিছু কিছু, এটা নষ্ট হয়, এটা নষ্ট হয়, এরাও নষ্ট হয়ে যায়। তাহলে এইখানে একটা প্রজনন ঘটাবে, এইখানে একটা প্রজনন ঘটাবে, এবং এটা গঠন করবে ফল, বা এটা এটা মিললে আমাদের বীজ তৈরি করবে, বীজ তৈরি করবে, আর এরা তৈরি করবে হচ্ছে শস্য, শস্য, ট্রিপলেট। তাহলে দেখো ঘটনা কি ঘটলো। আমরা যদি একটু সামারি করতে চাই, সেটা করবো আমরা একটু বই থেকে করে নিয়ে আসবো, যে প্রজননটা আসলে কিভাবে ঘটলো। দেখো, জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে নিষিক্তকরণ। জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত, অর্থাৎ এই যে আমাদের পরাগ রেণুটা ছিল, সেখান থেকে আমরা জননকোষ কিভাবে নিয়ে আসলাম, এটা আবার এখানে আমাদের একটা কোষ ছিল, সেটা আমরা পরবর্তীতে এখানে কিভাবে নিয়ে আসলাম, সেটা এটাই বলছে এখানে। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে বলা হয় নিষিক্তকরণ। পরাগায়নের মাধ্যমে পরাগ রেণু গর্ভের মুণ্ডে স্থানান্তরিত হয়। ওকে, এসে পড়লো এখানে। এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে ফুলে ওঠে এবং আবরণ ভেদ করে একটি নালিকা বের হয়ে আসে। এই যে যে নালিকাটা বের হয়ে আসতেছে সেটা, এটাকে বলা হয় পরাগনালী বা পরাগ নালিকা। পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে পৌঁছে।
এই যে ডিম্বকের কাছে কিন্তু পৌঁছে গেছে। ইতিমধ্যে পরাগধানীতে দুইটি পুংগ্যামেট সৃষ্টি হয়। এই যে আমাদের দুইটা পুংগ্যামেট সৃষ্টি হয়েছিল। ডিম্বকের ভিতর পৌঁছে এই নালিকা ফেটে যায়। এই যে এখানে ডিম্বকের ভিতরে এখানে এসে নালিকাটা ফেটে গেল এবং পুংগ্যামেট দুইটি উন্মুক্ত হলো। এই দুইটা গ্যামেট এখানে একটা উন্মুক্ত হলো, এখানে একটা উন্মুক্ত হলো। ওকে। ডিম্বকের ভিতরে ভ্রূণথলি থাকে, এর মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে। এই যে যেগুলো আমরা দেখাচ্ছিলাম, এই রেড কালার যেগুলো ছিল এগুলো হচ্ছে ডিম্বাণু ছিল। ওকে। পুংগ্যামেটের একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়, এই যে যার সঙ্গে এখানে মিলিত হয়ে বীজ গঠন করতেছে। এভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয়। পুংগ্যামেটের অন্যটি গৌণ নিউক্লিয়াসে যুক্ত হয় এবং শস্য উৎপাদন করে। আমরা কিন্তু এখানে দেখছি যে যেটা এখানে এই দুইটার সঙ্গে মিলিত হয় এটা উৎপাদন করে কি শস্য, এবং এটা কি ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। আশা করি এটা বুঝতে পারবা, বাট যদি নাও বুঝে থাকো আরেকবার একটু দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। ওকে। এবার আসি হচ্ছে ফলের উৎপত্তি, অর্থাৎ ফলটা কিভাবে উৎপত্তি ঘটে। সো এখানে আসলে খুব একটা বেশি কিছু নাই। এখানে যেটা পড়বা যে নিষিক্তকরণের পর গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। বাকিটুকু একটু রিডিং করে নিবা। এবং যদি কোনো ফুলে যদি শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় সেটাকে বলা হয় প্রকৃত ফল। শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় সেটাকে বলা হয় প্রকৃত ফল, যেমন আম, কাঁঠাল। আর যদি অন্যান্য অংশ মিলেও, গর্ভাশয়ের অন্যান্য অংশ মিলেও ফল তৈরি হয় সেটাকে বলা হয় অপ্রকৃত ফল, যেমন আপেল, চালতা। সো প্রকৃত অপ্রকৃত ফলকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল ফল। সরল ফলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রসালো ফল, একটা হচ্ছে নিরস ফল। রসালো ফল কোনগুলো? যেগুলো রস আছে, যেমন আম, জাম, কলা। সরস ফল বা নিরস ফল কোনগুলো? সিম, ঢেঁড়স, সরিষা, এগুলোতে কিন্তু রস থাকে না। আবার দেখো গুচ্ছ ফল, যেগুলো গুচ্ছ আকারে থাকে। তোমরা আতা ফল দেখছো না? আতা ফল দেখছো না? আতা ফলের গায়ে কিরকম থাকে? এটা আতা ফল থাকে এরকম, এরকম হচ্ছে গুচ্ছ আকারে থাকে, গুচ্ছ আকারে থাকে, গুচ্ছ আকারে থাকে। এগুলোকে বলা হয় গুচ্ছ ফল। আর ওর সাথে উদাহরণগুলো মুখস্থ করে নিতে হবে। চম্পা, নয়নতারা, আকন্দ, গুচ্ছ ফল। ওকে। আর যৌগিক ফল কোনগুলো? যৌগিক ফল হচ্ছে আনারস, আনারস, কাঁঠাল, এরা হচ্ছে যৌগিক ফল। এই যে দেখো আনারস, এটা হচ্ছে যৌগিক ফল। কারণ কি? কাঁঠালও দেখছো কিনা, কাঁঠালের গায়ে এরকম এরকম কাটা কাটা থাকে, অনেকগুলো ফুল থাকে, তারপর সেগুলো কাটে পরিণত হয়। বাট আপাতত তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে কাঁঠাল, আনারস হচ্ছে যৌগিক ফল। আশা করি ফল নিষিক্তকরণ কিভাবে হয়, কিভাবে ফলের উৎপত্তি ঘটে, ফলের প্রকারভেদ, এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এরপরে আমরা দেখব অঙ্কুর বীজের গঠন। এটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।